ঘাসের আড়ালে কে লিখেছেন গভর্নর মরিস। বসন্তের এক চমৎকার দিনে আমি হাজির হলাম বাতেঙ্গো। দক্ষিণ সাগরের পলিনেশিয়ান গ্রামগুলোর মতো বাতেঙ্গো বিশিষ্ট হয়ে আছে লম্বা ঘাসের কারণে। আর ব্রোনক্স বোটানিক্যাল গার্ডেনের জন্যে আমি এবার বিশেষ শ্রেণীর ঘাস খুঁজতেই বেরিয়েছি। বাতেঙ্গোর সবেধন নীলমণি লঞ্চঘাটে নামার পরেই পরিচয় হলো ঘাটমাস্টার গ্রেভোসের সঙ্গে। সুদর্শন হাসি খুশি স্বভাবের এই তরুণ খুব সহজেই কাউকে আপন করে নিতে পারে। এমনকি আমার পোষা কুকুর ডন, যে কিনা পলিনেশিয়ান কিংবা মেলানেশিয়ান কাউকেই পছন্দ করে না, সে পর্যন্ত গ্রেভোসের ভক্ত হয়ে গেল 10 মিনিটের মধ্যে। গ্রেভোসের ঢেউ খেলানো লোহার ছাদের বাড়িটি আপাদমস্তক ঘোষণা করছে এটি একজন অবিবাহিত পুরুষের আবাসস্থল। গ্রেভোস এই দ্বীপে আছে বছর 3 গর্বিত সুরে জানালো। এই সময়ের মধ্যে একদিনও তাকে কেউ কর্তব্যকর্মে গাফিলতি করতে দেখেনি। বেশ কিছুদিন ধরে সাদা চামড়ার মানুষের সান্নিধ্য থেকে সে বঞ্চিত। আমাকে দেখে এত খুশি হলো যে পরিচয়ের আধ ঘন্টার মধ্যে জেনে ফেললাম তার শৈশবের সমস্ত ঘটনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনাটি খুবই সরল। পরবর্তী ট্রিপে যে স্টিমারটি আসছে ওটায় চড়ে তার বান্ধবী আসবে আমেরিকা থেকে। তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং স্টিমারের ক্যাপ্টেন ওই অনুষ্ঠানে যোগ দেবেন। বন্ধু, বলল সে, আপনি হয়তো ভাবছেন আমার প্রেমিকা এখানে এসে খুবই একা অনুভব করবে, কিন্তু আপনি জানেন না আমি আমার সমস্ত ভালোবাসার অর্ঘ্য তার পায়ের তলায় নিবেদন করব। নিঃসঙ্গতা তাকে ছুঁতেই পারবে না। একজন মানুষ যে সারাদিন ভাবে কি করে তার প্রেমিকাকে সুখী করবে, সে তার স্বপ্নকন্যাকে কাছে পেলে কি করবে কল্পনা করুন তো একবার। আচ্ছা, আপনি না হয় এবার ভেতরে আসুন, ওর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেই। গ্রেভোস আমাকে নিয়ে তার বেডরুমে ঢুকল। ড্রেসিং টেবিলের ওপর দেয়ালে বাঁধানো একটি বড় ছবির সামনে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। একজন সামান্য ঘাট মাস্টারের প্রেমিকা এত সুন্দরী হতে পারে এ আমি কল্পনাই করিনি। মেয়েটি শুধু রূপবতীই নয়, অদ্ভুত লাবণ্যময়ী। অদ্ভুত নিষ্পাপ একটি ভাব খেলা করছে তার সুন্দর মুখখানায়। খুব সুন্দরী, বলল সে, তাই না? এতক্ষণ চুপচাপ গ্রেভোসের কথাই শুনে গেছি আমি। এবার মন্তব্য করলাম, আমি এখন দিব্যি বুঝতে পারছি কেন আপনি এই অসাধারণ রূপবতী মেয়েটির ছবির দিকে তাকিয়ে নিজেকে একা ভাবেন না। এই মেয়ে কি সত্যি সামনের ট্রিপে এখানে আসছে? আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, বলল গ্রেভোস, সুন্দর না? একজন ঘাটমাস্টার, বলে চললাম আমি, তার নিঃসঙ্গতা কাটানোর জন্যে এমনকি তার পোষা কুকুর বেড়ালের সঙ্গেও কথা বলে। কিন্তু এখন আমি বুঝতে পারছি আসল মানুষটিকে না দেখেও তার ছবির সঙ্গে কথা বলে দিনের পর দিন কাটিয়ে দেয়া যায়, যদি সে হয় এরকম শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের অধিকারিণী। আসুন হাত মেলাই। তারপর আমি গ্রেভোসকে প্রায় একরকম টেনেই ও ঘর থেকে বাইরে নিয়ে এলাম, কারণ আমার হাতে সময় খুব কম। যে কাজে এসেছি ওটার ব্যাপারে তাড়াতাড়ি খোঁজখবর নেওয়া দরকার। আমি কি কাজে এসেছি তা কিন্তু এখনও আপনি জানতে চাননি, বললাম আমি। তাই নিজে থেকেই বলছি, আমি ব্রোনক্স বোটানিক্যাল গার্ডেনের জন্যে ঘাস সংগ্রহ করছি। আচ্ছা, প্রায় চেঁচিয়ে উঠল গ্রেভোস, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন ভাই। এই দ্বীপে একটা গাছও আপনার চোখে পড়বে কিনা সন্দেহ, তবে চারদিকে কেবল ঘাসের বন্যায় দেখতে পাবেন। আমার বাড়ির চৌহদ্দির মধ্যে তো কমপক্ষে 50 রকমের ঘাস রয়েছে। 18 পদের ঘাস অবশ্য ইতিমধ্যে আমার চোখে পড়েছে, বললাম আমি, কিন্তু সেটা মুখ্য নয়। আসল কথা হচ্ছে বাতেঙ্গো দ্বীপের ঘাসে কখন আটি হয়। আপনি ভাবছেন এই প্রশ্ন করে আমাকে বোকা বানাবেন, তাই না? বলল সে। ঘাটমাস্টারের কাজ করলেও এসবের ছিটে ফোটা খবর আমি রাখি। ওদিকে হাত তুলে দেখালো সে। ওগুলোকে আমরা বীজ নাট বলি। ওগুলোতে প্রথম আটি জন্মাবে, আর যতদূর জানি সপ্তাহ 6 মধ্যেই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। সত্যি বলছেন? আরে, আমি মিথ্যা বলতে যাব কোন দুঃখে? সেক্ষেত্রে, বললাম আমি, আপনি আমাকে নির্ধারিত সময়েই আবার এখানে দেখতে পাবেন। সত্যি? উদ্ভাসিত হয়ে উঠল গ্রেভোসের মুখ। তাহলে তো আপনি আমাদের বিয়েতেও অংশ নিতে পারবেন। ও ব্যাপারেও আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি আপনার স্বপ্নকন্যাকে বাস্তবে দেখতে চাই। আপনি যাওয়ার পর আপনার কাজে লাগে এমন কিছু সাহায্য কি করতে পারি? আমার হাতে এমনিতেই প্রচুর সময়। ঘাস সম্বন্ধে যদি আপনার মোটামুটি একটা ধারণা থাকে
তা অবশ্য নেই, তবে আমি ওদিকটা একবার যাব, যদিও যেতে হবে একাই, কারণ ওরা কেউ আমার সঙ্গে যেতে চায় না। গ্রামের লোক? হ্যাঁ, কুসংস্কারে বোঝায় সব। মানুষের চেয়ে ওই গ্রামে কাঠের দেবতার সংখ্যা বেশি, আর সবাই যেন আত্মহত্যার প্রতিযোগিতায় নেমেছে। সব কটা পাগল। আলোইট, হাঁক ছাড়ল গ্রেভস। তার ডাক শুনে বাড়ির ভেতর থেকে হেলে দুলে বেরিয়ে এলো 10-12 বছরের একটি ছেলে। আলোইট, বলল গ্রেভস, এক দৌড়ে দ্বীপের পাহাড়টায় উঠে এই ভদ্রলোকের জন্যে কিছু ঘাস নিয়ে আসতে পারবে? উনি তোমাকে এই জন্যে $5 বকশিস দেবেন। মুখ শুকিয়ে গেল আলোইটের, মাথা নাড়ল। যাবে না সে। $50? এবার আরও জোরে মাথা নাড়ল আলোইট। আমি শীষ দিয়ে উঠলাম। এতগুলো টাকার লোভ কেউ সামলাতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তাহলে ফোটো বেটা কাপুরুষ, ধমকে উঠল গ্রেভস। আমার দিকে ফিরে বলল, দেখলেন তো, টাকা পয়সা মারধর কোনো কিছু দিয়েই ওদেরকে সাগর তীর থেকে 1 মাইল দূরেও নিয়ে যেতে পারবেন না। ওরা বলে পাহাড়ের কাছে ওই ঘাসের রাজ্যে গেলে সেই ভয়ঙ্কর ঘটনাটা আপনার জীবনেও ঘটতে পারে। কোন ঘটনা? বহু বছর আগে এক মহিলা গিয়েছিল ওখানে, বলল গ্রেভস। মহিলাকে পরে লম্বা ঘাসের নিচে পড়ে থাকতে দেখা যায়। তার শরীর পুরোটা কালো হয়ে ফুলে গিয়েছিল। পায়ের গোছের ঠিক ওপরে কিসে যেন কামড়ে দিয়েছিল তাকে। সাপ তো হতেই পারে না, বললাম আমি। আমি খুব ভালো করেই জানি এ দ্বীপে সাপ নেই। সাপে কামড়েছে এমন কথা ওরাও বলেনি, বলল গ্রেভস। ওরা বলেছে কামড়ের জায়গায় খুব ছোট ছোট দাঁতের দাগ পাওয়া গেছে, যেন খুব ছোট বাচ্চা কামড়েছে। উঠে দাঁড়ায় সে, আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, এসব গাঁজাখুরি ব্যাপার নিয়ে কথা বলে লাভ নেই। আপনি যদি ঘাস খুঁজতে ওদিকে যেতে চান তো একাই যেতে হবে, আর যদি না যান তাহলে চলুন একবার ঘাটের দিকে যাই। একটা ব্রেক ভেঙে গেছে, ওটা মেরামত করা দরকার। সপ্তাহ 5 পর আমি আবার যাত্রা করলাম বাতেঙ্গ দ্বীপের দিকে। 1 মাসেরও বেশি সময় ধরে আমি মানুষজনের সঙ্গ থেকে একরকম বঞ্চিত। তাই যতই বাতেঙ্গ লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জলযান, ততই উৎফুল্ল হয়ে উঠছি আমি। গ্রেভস এবং তার ভাবী স্ত্রীর কথা ভাবছি। মেয়েটির সৎসাহসের প্রশংসা করতেই হয়। সব কিছু ছেড়ে দক্ষিণ সাগরের এই নির্জন দ্বীপে শুধু তার প্রেমিকের স্বার্থে বসবাস করতে আসা 4টিখানি কথা নয়। অবশেষে তীরে এসে ভিড়ল তরি। হাঁটুর কাছে রাখা শটগানটি তুলে নিলাম হাতে। ডন ঘেউ ঘেউ করে আনন্দ প্রকাশ করতে লাগলো। আমি ট্রিগারে চাপ দিলাম। গুলির শব্দে বেরিয়ে এলো গ্রেভস তার বাড়ি থেকে। বারান্দায় দাঁড়িয়ে একটি রুমাল নাড়তে লাগলো। আমি মেগাফোনে চিৎকার করে বললাম, তাকে দেখে খুব খুশি হয়েছি। জানতে চাইলাম সে বাতেঙ্গতে আমার সঙ্গে দেখা করতে পারবে কিনা। এতদূর থেকেও গ্রেভসের আচরণে কেমন একটা আড়ষ্ট ভাব লক্ষ্য করলাম আমি। কয়েক মিনিট পর মাথায় একটা টুপি চাপিয়ে বাড়ি থেকে বেরুলো সে। দরজা বন্ধ করলো, হাঁটতে শুরু করলো গ্রামের দিকে। কিন্তু ওর হাঁটার ভঙ্গিতেও স্বতঃস্ফূর্ত ভাবটি অনুপস্থিত। আমাকে দেখে সে খুব খুশি হয়েছে বলে মনে হলো না। আশ্চর্য তো, ডনকে উদ্দেশ্য করে বললাম আমি। গ্রেভসের ভাবসাব দেখে মনে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও সে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। ডনকে নিয়ে লঞ্চ থেকে নেমে পড়লাম আমি। এগোলাম তীর ধরে। অনেক গ্রামবাসী দাঁড়িয়ে আছে তীরে। এত অচেনা মানুষের উপস্থিতি ডনের জন্য রীতিমতো অস্বস্তিকর। সে আমার পায়ে পায়ে চলতে লাগলো। গ্রেভস আসার আগেই তীরে পৌঁছে গেলাম আমরা। গ্রেভস ওখানে হাজির হতেই গ্রামবাসীরা সভয়ে দূরে সরে গেল, যেন কোনো কুষ্ঠরোগীকে দেখছে। আমার দিকে তাকিয়ে শুকনো হাসল গ্রেভস। কথা বলার জন্যে মুখ খুলতেই পা শক্ত করে ক্রুদ্ধ গর্জন করে উঠল ডন। ডন, চাপা গলায় ধমক দিলাম আমি। ডন গুটিসুটি মেরে গেল, কিন্তু ওর পিঠের লোম খাড়া হয়ে উঠল। ভয়ের তো চোখে তাকিয়ে থাকলো গ্রেভসের দিকে। গ্রেভসের মুখটা টান টান, রাগ রাগ একটা ভাব। ছেলে মানুষী ভাবটা চেহারা থেকে একেবারেই উধাও। কিছু একটা ব্যাপারে ও খুব টেনশনে আছে মনে হলো আমার। এই যে বন্ধু, বললাম আমি, কি খবর আপনার? গ্রেভস ডান আর বাঁয়ে তাকালো একবার। লোকগুলো সিঁটিয়ে গেল, পিছু হটল আর কয়েক পা। খবর তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন, কাঠখোট্টা গলায় জবাব দিল সে। আমাকে একঘরে করা হয়েছে। একটু থেমে আবার বলল, এমনকি আপনার কুকুরটাও তা বুঝতে পেরেছে। ডন, গুড বয়, এদিকে এসো। ডন গড়গড় করে উঠল। দেখলেন তো? ডন,
ধারালো গলায় বললাম আমি। এই লোকটি আমার বন্ধু, তোমারও। যান গ্রেভস, ওকে একটু আদর করুন। গ্রেভস এগোলো ডনের দিকে। ওর মাথায় চাপড় মেরে আদুরে গলায় কি যেন বলতে লাগলো। ডন এবার আর গর্জন করল না বটে, তবে গ্রেভসের প্রতিটি চাপড়ে শিউরে উঠল সে, যেন খুব ভয় পাচ্ছে। তাহলে আপনাকে একঘরে করে রাখা হয়েছে, হ্যাঁ? ব্যাপারটা আমার কাছে বেশ কৌতুককর মনে হলো। তা আপনার দোষটা কি? কিছুই না, আমি শুধু ওই ঘাসের জঙ্গলে গিয়েছিলাম, বলল গ্রেভস। আর আমার আমার কিছু হয়নি বলে ওরা আমাকে একঘরে করেছে। মাত্র এই? হ্যাঁ। আচ্ছা, বললাম আমি। আমিও শিগগির একবার ওদিকে যাব। তার মানে আমাকে ওরা একঘরে করে রাখবে? তাহলে ভালোই হবে, একসঙ্গে দুজনে একঘরে হব। আচ্ছা, আমার জন্য ইন্টারেস্টিং কোনো ঘাসের সন্ধান পেয়েছেন ওখানে? ঘাসের খবর আমি জানি না, বলল সে, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিসের সন্ধান পেয়েছি। ওটা আপনাকে দেখাবো এবং আপনার কাছে কিছু পরামর্শও চাইব। যাবেন নাকি আমার বাড়িতে? লঞ্চেই রাত কাটাবো ঠিক করেছি, বললাম আমি। তবে আপনি যদি জোরাজোরি করেন। আর রাতের খাবারটা? আমি আপনার জন্যে এখনই লাঞ্চের ব্যবস্থা করছি, তাড়াতাড়ি বলল গ্রেভস। একঘরে হয়ে থাকার পর থেকে রান্নাবান্না সব নিজেকেই করতে হচ্ছে। অবশ্য আমার রান্না আপনার খুব একটা খারাপ লাগবে না আশা করি। গ্রেভসকে এখন অনেকটা হাসি খুশি দেখাচ্ছে। ডনকে সঙ্গে নেব? একটু ইতস্তত করল গ্রেভস। ঠিক আছে, আপনার অসুবিধে হলে থাক। ঠিক আছে, ওকে নিয়ে চলুন, দেখি ওর সঙ্গে আবার নতুন করে ভাব করা যায় কিনা। হাঁটতে শুরু করলাম আমরা গ্রেভসের সঙ্গে। ডন আমার পায়ের সঙ্গে সেটেই থাকলো। গ্রেভস, বললাম আমি, এইসব অশিক্ষিত গ্রামবাসী আপনাকে একঘরে করে রেখেছে, এটা আপনার মন খারাপের কারণ নয়, অন্য কিছু একটা হয়েছে। কি সেটা? কোনো খারাপ খবর? আরে না, বলল সে। ও ঠিকই আসছে, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনাকে আমি আস্তে আস্তে সব খুলে বলবো, আমার উপর রাগ করবেন না, আমি ঠিকই আছি। কিন্তু তখন যে বললেন ঘাসের জঙ্গলে ইন্টারেস্টিং কি একটা জিনিসের সন্ধান পেয়েছেন? পাথরের বিশাল একটা স্তম্ভ দেখেছি। জিনিসটা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতোই বড়। 1000 বছর আগের পুরনো, খোদাই করা, মেয়ে মানুষের মূর্তির মতো। এছাড়া অদ্ভুত ধরনের কিছু ঘাস চোখে পড়েছে। আপনার কৌতূহল জাগবে। আমি তো আর আপনার মতো উদ্ভিদ বিজ্ঞানী নই, তাই ওগুলোকে আলাদাভাবে চিনতে পারিনি। ঘাসগুলোর নিচে লক্ষ লক্ষ ফুলও চোখে পড়ল। মানে কি বলবো, এই জায়গাটাকে পৃথিবীর সবচেয়ে দুর্লভ জায়গা বলে মনে হয়েছে আমার। দরজা খুলল গ্রেভস। একপাশে সরে দাঁড়ালো আমাকে আগে যেতে দেওয়ার জন্যে। আমি ভেতরে পা বাড়াতেই ঘেউ ঘেউ করে উঠল ডন। শাট আপ ডন! ঠাস করে একটা থাবড়া মারলাম ওর নাকে। চুপ হয়ে গেল ডন। আমার সঙ্গে ভেতরে ঢুকলো ভদ্র ছেলের মতো, কিন্তু শরীর আড়ষ্ট হয়ে থাকলো ওর। গ্রেভসের বুকশেল্পের ওপর জিনিসটা চোখে পড়ল আমার। হালকা বাদামি রঙের কাঠ দিয়ে তৈরি। রক্তচন্দন হওয়ার সম্ভাবনাই বেশি। গোলাপি একটি আভাও রয়েছে। ফুটখানেক উঁচু, কাঠ দিয়ে খোদাই করা জিনিসটা একটি 15-16 বছরের মেয়ের মূর্তি। খোদাইয়ের কাজ এমন নিখুঁত যে মূর্তিটাকে দারুণ জীবন্ত লাগলো আমার কাছে। এমন জিনিস পলিনেশিয়ান বা অন্য কোনো দ্বীপে এ পর্যন্ত চোখে পড়েনি আমার। মূর্তিটি নগ্ন। ওর চোখ দুটো ইস্পাত নীল, ভ্রু আর চোখের পাতা ঠিক যেন রেশম, একদম রক্তমাংসের নারীর মতো। মূর্তিটি বড্ড বেশি জীবন্ত, কেমন ভয় ভয় করতে লাগলো। ডনও চঞ্চল হয়ে উঠে চাপা গলায় গোঁ গোঁ শুরু করলো। আমি তাড়াতাড়ি ওর ঘাড় চেপে ধরলাম। মূর্তিটির ওপর ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে ওর 100 ভাগ। মূর্তিটির দিক থেকে চোখ তুলে তাকাতেই ভয়ের ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শির দাঁড়া বেয়ে। ওটা কৌতূহল আর অবজ্ঞা নিয়ে তাকিয়ে আছে ডনের দিকে। তারপর ওটা ছোট বাদামি বুক দুটো ফুলে উঠল, আবার সমান হলো। সবশেষে নাক দিয়ে সশব্দে একটা নিঃশ্বাস ত্যাগ করল। আঁতকে উঠে এক লাফে পিছিয়ে এলাম আমি। পড়লাম গিয়ে গ্রেভসের গায়ে। হাঁফাতে হাঁফাতে বললাম, মাই গড, ওটা জ্যান্ত! সুন্দর না? বলল গ্রেভস। ওকে আমি ঘাসের জঙ্গল থেকে নিয়ে এসেছি। ভয়ানক দুষ্টু আর চঞ্চল ও। আপনার বন্দুকের আওয়াজ শোনার পর ওকে ওখানে তুলে রেখেছি, যাতে দুষ্টুমি করতে না পারে। অত উঁচু থেকে ও লাফাতে পারবে না। ওকে আপনি ঘাসের জঙ্গল থেকে নিয়ে এসেছেন? রুদ্ধ কণ্ঠে বললাম আমি। ওখানে এরকম আরও আছে নাকি? থকথক করছে কোয়েল পাখিদের মতো, বলল সে। কিন্তু ওদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার।
জিনিসটার দিকে তাকালো গ্রেভস, মুচকি হাসল। কিন্তু তুমি কৌতূহল চাপতে না পেরে বেরিয়ে এসেছিলে, তাই না খুকি? তারপর তোমার ঘাড়টা ক্যাঁক করে চেপে ধরে আমি এখানে নিয়ে এলাম। তুমি আমাকে কামড়াবার সুযোগই পাওনি। ওটার ঠোঁট দুটো ফাঁক হলো, সাদা ঝকঝকে একসারি দাঁত ঝিকিয়ে উঠল। গ্রেভসের দিকে তাকালো সে। কঠিন চোখ দুটিতে ফুটে উঠল নমনীয়তা। আমি স্পষ্ট বুঝলাম যে গ্রেভসকে সে খুবই পছন্দ করে। ও এক অদ্ভুত পোষা প্রাণী, তাই না? বলল গ্রেভস। অদ্ভুত, বললাম আমি। বরং বলুন ভয়ঙ্কর। ওটাকেও একঘরে করে রাখা উচিত। ডন ওটাকে মোটেই পছন্দ করেনি। জিনিসটাকে খুন করতে যাচ্ছিল সে। ওকে দয়া করে জিনিস বলবেন না, অনুরোধ করল গ্রেভস। আর অমন তুচ্ছতাচ্ছিল্যও করবেন না। আপনার কথা বুঝতে পারলে খুবই মাইন্ড করবে। তারপর সে ফিসফিস করে কথা বলতে শুরু করলো ওটার সঙ্গে। ভাষাটা গ্রিক বলে মনে হলো। জিনিসটা কথা বলার সময় বারবার উঁচু গলায় হেসে উঠল। হাসিটা মিষ্টি, যেন ঘণ্টা বাজল টুংটাং করে। আপনি ওর ভাষা জানেন? অল্প অল্প। টংমালাও, আনাটন সাগাটো, নান টেন্ডম উড লন আড়ি। ফিসফিস করে খুব নরম গলায় কথা বলছে ওরা। আমার দিকে ফিরল গ্রেভস। ও বলছে কুকুরটাকে সে ভয় পায় না, আর সে একা থাকতেই বেশি পছন্দ করবে। আপনার কুকুরটা যেন ওকে বিরক্ত না করে। ডনের তেমন কোনো ইচ্ছেও নেই, বললাম আমি। এখন দয়া করে বাইরে চলুন। ওকে আমার মোটেও ভালো লাগছে না, ভয় পাচ্ছি আমি। জিনিসটাকে শেলফ থেকে নিচে নামালো গ্রেভস। তারপর বেরিয়ে এলো বাইরে। গ্রেভস, বললাম আমি, আপনার ওই এক মুঠি জিনিসটা কোনো শুয়োর কিংবা বানর নয়, একটি মেয়ে। আপনি ওকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে ছিনিয়ে এনে অপহরণের মতো মারাত্মক অপরাধ করেছেন। এখন আমার পরামর্শ হচ্ছে, যেখান থেকে ওকে এনেছেন সেখানে ওকে রেখে আসুন। তাছাড়া মিস চেস্টার ওকে দেখলেই বা কী ভাববেন? ওকে নিয়ে আমি চিন্তিত নই, বলল গ্রেভস। কিন্তু আমি অন্য একটা ব্যাপার নিয়ে চিন্তায় আছি, খুবই চিন্তায় আছি। কথাটা কি এখন বলবো নাকি লাঞ্চের পর? না, এখনই বলুন, শুরু করলো গ্রেভস। আপনি চলে যাওয়ার পর আমিও উদ্ভিদবিজ্ঞান সম্পর্কে বেশ আগ্রহী হয়ে উঠি। আপনার জন্যে ঘাসের নমুনা সংগ্রহ করতে দুবার ওদিকে গিয়েছিলাম। দ্বিতীয়বার আমি একটি গভীর উপত্যকার মতো জায়গায় ঢুকে পড়ি। ওখানকার ঘাসগুলো বুক সমান উঁচু, আর ওখানেই বিশাল এক পাথরের স্তম্ভ পড়ে থাকতে দেখি। একই সঙ্গে আমার চোখে পড়ে কিছু জীবন্ত প্রাণী। ওরা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি ওদের পিছু ধাওয়া করি। ওখানে প্রচুর আলগা পাথর ছড়ানো ছিটানো ছিল। একটা পাথর হাতে তুলে নিই ওগুলোর কোনোটাকে কবজা করা যায় কিনা ভেবে। হঠাৎ দেখি কতগুলো ঘাসের আড়াল থেকে একজোড়া ছোট উজ্জ্বল চোখ উঁকি দিচ্ছে। সঙ্গে সঙ্গে পাথরটা ছুঁড়ে মারি জিনিসটাকে লক্ষ্য করে। ধপাস করে পাথরটা ঘাসের মধ্যে পড়তেই গোঙানির আওয়াজ শুনতে পাই আমি। কৌতূহলী হয়ে এগিয়ে যাই সেদিকে। তারপর ওকে দেখতে পাই। আমাকে দেখে তেড়ে কামড়াতে এসেছিল ও। আমি চট করে ওর ঘাড়টা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরতেই নিস্তেজ হয়ে যায়। তাছাড়া পাথরের আঘাতে বেশ আহতও হয়েছিল ও। আমার হাতে মরার মতো পড়েছিল। ওকে ওভাবে মরতে দিতে মন চায়নি আমার, তাই ওকে বাড়িতে নিয়ে আসি। সপ্তাহখানেক খুবই অসুস্থ ছিল, তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আমার সঙ্গে খেলতে থাকে। আমার টেবিলের নিচের দেরাজটা খুলে প্রায়ই ওটার মধ্যে লুকিয়ে থাকে ও। আর আমার রাবারের বুট জুতো জোড়াকে বানিয়েছে খেলনা বাড়ি। সঙ্গী হিসেবে ও পোষা বেড়াল, কুকুর কিংবা বানরের মতোই ভালো। তাছাড়া ও এত ছোট যে ওকে আমার পোষা একটি প্রাণী ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। তো এই হচ্ছে ওর গল্প। এরকম ঘটনা যে কারো জীবনে ঘটতে পারে, পারে না? তা পারে, বললাম আমি। কিন্তু প্রথম দর্শনেই যে মানুষকে ভয় পাইয়ে দেয় তাকে পোষার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আমার কথা যদি শোনেন তাহলে বলবো, ওকে যেখানে পেয়েছেন সেখানে রেখে আসুন। চেষ্টা করেছিলাম, বলল গ্রেভস, কিন্তু ওকে ছেড়ে আসার পরদিন সকালেই দেখি আমার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু কাঁদছে। আপনি অবশ্য একটা কথা ঠিকই বলেছেন, ও শুয়োর কিংবা বানর নয়, একটি মেয়ে। আপনি কি বলতে চাইছেন? ওটা আপনার প্রেমে পড়েছে? ঠাট্টার সুরে বললাম আমি। সম্ভবত তাই। গ্রেভস, এবার সিরিয়াস হলাম আমি। মিস চেস্টার সামনের ট্রিপের স্টিমারেই আসছেন। এর মধ্যে যা করার করতে হবে। কি করব? অসহায় গলায় বলল গ্রেভস।
এখনও জানি না, তবে আমাকে ভাবতে দিন, বললাম আমি। মিস চেস্টার আর সপ্তাহখানেক পরে আসবে। ইতিমধ্যে গ্রেভস বার 2 চেষ্টা করেছে বউকে, ওটার নাম বউ রেখেছে সে, ঘাসের জঙ্গলে ছেড়ে আসতে, কিন্তু 2 বারই তাকে পরদিন ভোরবেলা দেখা গেছে বারান্দায় বসে কাঁদতে। আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি বউর আত্মীয় স্বজনকে খুঁজে বের করতে। গ্রেভস ওকে নিজের জ্যাকেটের পকেটে পুরে বেরিয়েছে, কিন্তু কোনোবারই সুফল পায়নি। বউ ইচ্ছে করলেই পথ দেখাতে পারত, কিন্তু ইচ্ছে করেনি। খোঁজাখুঁজি পর্বের পুরো সময়টা আমরা তাকে দেখেছি গোমড়া মুখ করে থাকতে। গ্রেভস যে কবার তাকে মাটিতে নামিয়ে রাখতে চেয়েছে, ততবার সে গ্রেভসের জামার হাতা ধরে ঝুলে থেকেছে। হাত থেকে তাকে ছোটাতে রীতিমতো বেগ পেতে হয়েছে ওকে। খোলা জায়গায় বোর গতি ইঁদুরের মতোই দ্রুত, আর তাকে ছুঁড়ে ফেলেও নিস্তার নেই। এক দৌড়ে ছুটে এসে ধরত সে আমাদের, কিন্তু ঘন ঘাসের মধ্যে ভালোভাবে চলতে পারত না। আমরা ওকে ফেলে দ্রুত চলে যাচ্ছি, এই সময় কাঁদতে শুরু করত বউ। এই কান্না সহ্য করা সত্যিই কঠিন। আমাকে 2 চোখে দেখতে পারে না বউ, তবে আমার ওপর চড়াও হওয়ার সাহসও পায় না, কারণ সে দেখছে গ্রেভসের ওপর আমার যথেষ্ট প্রভাব রয়েছে। আর আমিও বউকে কখনো ঘাটাতে যাই না। মানুষ সাপ কিংবা বড় ইঁদুরকে যেমন ভয় পাই, বউকে আমিও তেমনই ভয় পাই। এমনিতে বউকে দেখলে যে কোনো লোকেরই ভালো লাগবে, কিন্তু ও যখন লাফ মেরে মাছি কিংবা ঘাস ফড়িং ধরে কচকচিয়ে জ্যান্ত চিবিয়ে খায়, কিংবা ওর সঙ্গে একটু ইয়ার্কি করতে গেলেই যখন ওর কান দুটো বেড়ালের মতো মাথার পেছনে মিশে যায় এবং হিসিস শব্দে দাঁত বেরিয়ে পড়ে, তখন দেখতে খুবই ভয় লাগে, ভালোবাসতে ইচ্ছে করে না। ডনও বোর সঙ্গে লাগতে যায় না। ইতিমধ্যে সে বুঝে গেছে তার প্রতিপক্ষ খুবই শক্তিশালী। বউ তার দিকে কোনো কারণে তেড়ে আসলে সে রুখে দাঁড়ায় না, উল্টো লেজ গুটিয়ে পালায়। আমার মতো ডনও বুঝতে পেরেছে বোর মধ্যে সাংঘাতিক কিছু একটা আছে যা প্রকৃতি বিরুদ্ধ, সুতরাং ওকে না ঘাটানোই ভালো। একদিন ভোরবেলা দিগন্ত রেখায় ধোঁয়া দেখতে পেলাম আমরা। গ্রেভস তাড়াতাড়ি তার রিভলভার বের করে গুলি ছুঁড়তে শুরু করলো। উদ্ভাসিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, ওর স্টিমার আসছে। হ্যাঁ, সাই দিয়ে বললাম আমি, তাই তো মনে হচ্ছে। তবে এখনই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। বউর ব্যাপারে? অবশ্যই। বউকে দিন কয়েকের জন্যে আমার কাছে রাখবো। তোমরা দুজনে মিলে ঘর সংসার একটু সাজাও, তারপর মিসেস চেস্টার মানে মিসেস গ্রেভস ঠিক করবেন কি করা যায়। তবে বউকে এ ব্যাপারে বিন্দুমাত্র আভাস দিও না। ওকে আমার লঞ্চে নিয়ে এসো, তারপরে সব দায়িত্ব আমার। খুশি মনে আমার পরামর্শ মেনে নিল গ্রেভস। বউকে নিয়ে সে আমার লঞ্চে চলে এলো। বউ চারিদিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে লাগলো। ওকে দ্রুত আমার কেবিনে পুরে বাইরে থেকে তালা মেরে দিলাম। যেই বুঝলো ওকে বন্দি করা হয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ ঘরের মধ্যে পাগলের মতো ছুটাছুটি শুরু করলো বউ, কাঁদতে কাঁদতে। গ্রেভসের মুখ অন্ধকার হয়ে গেল। শুকনো গলায় বলল, তাড়াতাড়ি চলো, আমার খুব খারাপ লাগছে। অবশ্য মিস চেস্টারকে দেখা মাত্র মন ভালো হয়ে গেল গ্রেভসের। খানিক পর সম্ভবত সে ভুলেই গেল বোর কথা। মিস চেস্টারকে দেখে আমি আবার মুগ্ধ হলাম। ছবির চেয়েও সুন্দরী সে। এমন একটি মেয়ের স্বামী হতে পারা ভাগ্যের ব্যাপার। গ্রেভস নিঃসন্দেহে ভাগ্যবান। ওদের বিয়েটা খুব দ্রুত এবং ছিমছামভাবে হয়ে গেল। কন্যা সম্প্রদান করলেন স্টিমারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি। ক্যাপ্টেন বিয়ে পড়ালেন, আর নাবিকরা সমস্বরে গাইল একটি মধুর বিয়ের গান। শ্যাম্পেন এবং কেক নিয়ে সারা হলো সকালের নাস্তা। শ্বেতশুভ্র পোশাক পরা পরীর মতো মিস চেস্টার তার স্বামীর হাত ধরে লাজুক হেসে তীরে বাঁধা নৌকায় উঠল খানিক সমুদ্র ভ্রমণ করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে। তারপর 27 বার পেতলের কামান দেগে অভিনন্দিত করা হলো নবদম্পতিকে। ওদেরকে নিয়ে নৌকা ভেসে পড়ল সমুদ্রে। এত দ্রুত সব কিছু শেষ হয়ে গেল যে আমি খুবই নিঃসঙ্গ বোধ করতে লাগলাম। ফিরে এলাম নিজের আস্তানায়। কোনো কাজ নেই বলে বসে বসে রাইফেল আর রিভলভারটি পরিষ্কার করলাম। কিছুক্ষণ নোট লিখলাম দক্ষিণ সাগরের ঘাস সম্পর্কে। তারপরও কিছুই ভালো লাগছে না বলে ডনকে নিয়ে দিগম্বর হয়ে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রে। অনেকক্ষণ হুটোপুটি করলাম সাগরের পানিতে। তীরে উঠে চিত হয়ে পড়ে থাকলাম উজ্জ্বল সূর্যের নিচে। আস্তে আস্তে সন্ধ্যা নামল। উঠে পড়লাম আমরা। সোজা চলে এলাম লঞ্চে।
ধীরে সুস্থে ডিনার খেলাম। তারপর আবার কেবিনে গিয়ে ঢুকলাম বোর অবস্থা দেখতে। বুনো বেড়ালের মতো ছুটে এলো বউ আমার দিকে। ঝট করে সরে গিয়েছিলাম বলে রক্ষে, নইলে নির্ঘাত কামড় খেতাম। কিন্তু তারপরও আমার প্যান্টের কাপড় ছিঁড়ে দিয়েছে বউ। বিদ্যুৎ গতিতে কাজ করলো আমার পা। ধাই করে লাথিটা গিয়ে লাগলো ওর গায়ে। ছিটকে কেবিনের এক কোণায় বসে পড়ল বউ। তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বেলে নিলাম। সতর্ক একটা চোখ রেখেছি বউর ওপর। ও একটা চেয়ারের নিচে গিয়ে ঢুকলো। ভয়ঙ্কর ক্রুদ্ধ দেখাচ্ছে। আমি আরেকটা চেয়ারে বসে কথা বলতে শুরু করলাম। এতে কোনো লাভ হবে না, বললাম আমি। তুমি বেহুদা আমাকে কামড়ে দিতে চাইছো। তুমি জানো তোমাকে এক লাথিতে আমি ভর্তা বানিয়ে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি মারতে চাই না। তার চেয়ে আমার কাছে এসে বসো। এসো, আমরা বন্ধু হই। অবশ্য তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি, আর আমিও যে তোমাকে দু চোখে দেখতে পারি না সে কথাও তোমার অজানা নয়। তবে কিছুদিনের জন্যে আমাদের সহাবস্থান করতেই হবে, আর ওটা যাতে ভালোভাবেই হয় সে চেষ্টাই আমাদের করা উচিত। সুতরাং চেয়ারের নিচ থেকে বেরিয়ে এসো, আমার সঙ্গে ভদ্র ব্যবহার করো, আমি তোমাকে বাদাম খাওয়াবো। বাদাম খাওয়ার লোভেই বোধ হয় সে বেরিয়ে এলো চেয়ারের তলা থেকে। আমি পকেট থেকে কিছু বাদাম বের করে মেঝেতে রাখলাম। ও দ্রুত এগিয়ে এলো সামনে, কুটকুট করে খেতে লাগলো ওগুলো। 1 মিনিটের মধ্যে বাদামগুলো সাবাড় করে তাকালো আমার দিকে। তার চোখে অসীম বেদনা, যেন বলছে আমি কি দোষ করেছি, আমাকে কেন তোমার সঙ্গে থাকতে হবে। আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমাকে গ্রেভসের কাছে যেতে দাও। আমি ওকে ব্যাপারটা বোঝাতে চাইলাম, ওর সঙ্গে বন্ধুত্ব করার জন্যে প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। তার চোখে আমার জন্যে উপচে পড়ছে ঘৃণা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলাম। একটা বালিশ ছুঁড়ে দিলাম ওর দিকে, ইচ্ছে হলে ঘুমোবে। তারপর বেরিয়ে এলাম বাইরে। দরজা বন্ধ করতেই সে কান্না জুড়ে দিল। আমার খুব কষ্ট হতে লাগলো। আবার দরজা খুলে ভেতরে ঢুকলাম। খুব নরম গলায় ভালো ভালো ভালোবাসার কথা বলতে লাগলাম, কিন্তু সে আমার দিকে ফিরে তাকালো না পর্যন্ত। উপুড় হয়ে শুয়ে একভাবে কাঁদতেই থাকলো। এবার মেজাজ চড়ে গেল আমার। ঘাড় ধরে ওকে শূন্যে তুলে ফেললাম। মাথা ঘুরিয়ে ও আমাকে কামড়ে দেবার চেষ্টা করলো। আমি লক্ষ্য করলাম ও কাঁদছে, কিন্তু চোখে এক বিন্দু পানি নেই। ব্যাপারটা খুব অদ্ভুত। পরীক্ষা করে দেখতে ইচ্ছে হলো। একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওকে পরীক্ষা করতে লাগলাম। জলকণার চিহ্ন মাত্র নেই চোখের তারায়। ওর ঘাড়টা বোধহয় খুব জোরে চেপে ধরেছিলাম আমি। ব্যথা পেয়ে ওর ঠোঁট দুটো ফাঁক হয়ে যেতে লাগলো, বেরিয়ে পড়ল দাঁত। এই সময় গ্রেভসের গল্পটা মনে পড়ল আমার। ঘাসের জঙ্গলে মৃত অবস্থায় যে মহিলাকে পাওয়া গিয়েছিল তার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল। দাঁতের দাগ ছিল পায়ের গোছের ওপর, ছোট ছোট দাঁত বাচ্চাদের। আমি জোর করে বোর মুখ হাঁ করলাম। মোমবাতিটা দাঁড় করালাম মুখটার সামনে, কিন্তু ও এত বেশি শরীর মোচড়াচ্ছে যে বাধ্য হয়ে মোমবাতিটা মাটিতে রেখে ওর ঠ্যাং দুটো মুক্ত হাতটা দিয়ে চেপে ধরতে হলো। ইতিমধ্যে যা দেখার দেখে নিয়েছি আমি। সমস্ত শরীর আমার ঠান্ডা হয়ে গেল দ্রুত। এক সারি ইঁদুরের দাঁতের দুই পাশে ছুঁচালো 2 ছেদক দন্ত নিয়ে যে শরীরটা আমার হাতের মধ্যে মোচড় খাচ্ছে আর হিসির শব্দ তুলছে, ওটা কোনো নারী শরীর নয়, বিষাক্ত একটা সাপ। ওটাকে আমি একটা সাবানের পরিত্যক্ত কাঠের বাক্সে ঢুকিয়ে ওপরে কাঠের ছিলকা মেরে দিলাম। ওকে আসলে উচিত লোহার বাক্সে পুরে সমুদ্রে ডুবিয়ে দেয়া, কিন্তু গ্রেভসের সঙ্গে কথা না বলে কাজটা করা ঠিক হবে না ভেবে প্ল্যানটাকে আপাতত স্থগিত রাখলাম। কোনো দুর্ঘটনায় যাতে পড়তে না হয় সেজন্যে আগেভাগে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ কে বলতে পারে বোর ভাই ব্রাদাররা সুযোগ পেলে প্রতিশোধ নিতে আসবে না। তাই পকেটে একটা তীক্ষ্ণধার ছুরি, রাবার ব্যান্ডেজ এবং 1 বক্স পারম্যাঙ্গানেট ক্রিস্টাল, যেটা সাপে কামড়ানো রোগীর ফার্স্ট এইডের মহৌষধ, পুরে ডেকে গিয়ে শুয়ে পড়লাম। চমৎকার তারা জ্বলা রাত, ফুরফুরে হাওয়া বইছে, ঘুমটা জমবে ভালো। কিন্তু ঘুমাবার আগে বোর অবস্থাটা একবার দেখে আসা উচিত ভেবে উঠে পড়লাম। দরজা বন্ধ করতে নিশ্চয়ই ভুলে গিয়েছিলাম আমি, কারণ ভেতরে ঢুকে দেখি বউ নেই, পালিয়েছে। মাথা দিয়ে বাড়ি মেরেই বোধহয় সে নরম কাঠের বাক্সটা ভেঙেছে। ওর শারীরিক সামর্থ্যকে অবজ্ঞা করা উচিত হয়নি আমার। লঞ্চের লোকজন লণ্ঠন জেলে তন্ন তন্ন করে খুঁজল বউকে,
কিন্তু কোথাও ওর টিকিটিও দেখা গেল না। তার মানে পানিতে নেমে গেছে বউ। অবশ্য সাপদের জন্যে সাঁতার কাটা কোনো সমস্যা নয়। আমি ছোট একটা নৌকায় চড়ে দ্রুত তীরে এলাম। ডনকে সঙ্গে করে হাতে লোড করা শটগান নিয়ে হনহন করে হাঁটতে শুরু করলাম তীর ধরে। পথ শর্টকাট করার জন্যে ঘাসের একটা জঙ্গলে ঢুকে দ্রুত এগোতে লাগলাম। হঠাৎ ডন কাঁপতে শুরু করলো। ঘাসের গায়ে নাক লাগিয়ে কি যেন শুকছে। গুড ডন, চেঁচিয়ে বললাম আমি। গুড বয়, ওর পিছু নাও, খুঁজে বের করো ওকে। প্রকৃতি পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। আমরা গ্রেভোসের বাড়ির কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে বারান্দায় দুই ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দেখেই বুঝলাম গ্রেভোস এবং তার বউ। আমি ওকে সাবধান করার জন্যে মুখ খুলেছি, বলতে যাচ্ছি বউ পালিয়ে গেছে এবং বিপজ্জনক হয়ে উঠেছে। এই সময় তীক্ষ্ণ এবং তীব্র একটা চিৎকার বিস্ফোরণের মতো আঘাত হানল কানে। দেখলাম গ্রেভোস বিদ্যুৎ বেগে ঘুরে গেল তার স্ত্রীর দিকে। মেয়েটা পড়ে যাচ্ছে, দুহাতে জড়িয়ে ধরল তাকে। মিসেস চেস্টার এখনও জ্ঞান হারায়নি, দাঁতে দাঁত চেপে আছে, ঘাম ফুটে উঠেছে কপালে। আমি তাড়াতাড়ি ওর পা থেকে খুলে ফেললাম মোজা। আঙুল এবং গোড়ালির মাঝের জায়গাটায় কামড় বসিয়েছে বউ। বিষের ক্রিয়ায় ইতিমধ্যে জায়গাটা কালো হয়ে ফুলে উঠেছে। ডাক্তারি ছুরিটা দিয়ে আমি ক্ষতচিহ্নটা চিরে ফেললাম। ওষুধ লাগিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে দিলাম। গ্রেভোস, ওকে একপাশে ডেকে নিয়ে এলাম। তোমার স্ত্রী জ্ঞান হারাতে শুরু করলে অল্প অল্প করে তাকে ব্র্যান্ডি খাইয়ে দিও। তবে ভয়ের কিছু নেই বলেই আমার বিশ্বাস, কারণ ঠিক সময়েই ওর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আর শোনো, ভুলেও বলতে যেও না কেন এবং কিসে তাকে কামড়েছে। বলে আর দেরি করলাম না। আমি ডনকে বারান্দায় একটি থামের সঙ্গে বেঁধে রেখেছিলাম। ও খুবই অস্থির হয়ে উঠেছে। তাড়াতাড়ি ওর বাঁধন খুলে ছুটলাম বোর পায়ের চিহ্ন লক্ষ্য করে। উজ্জ্বল চাঁদ দিন করে রেখেছে চারদিক। বালির ওপর বোর ছোট ছোট পায়ের দাগ স্পষ্ট চেনা যাচ্ছে। ডনকে শোকালাম ওই দাগ। তারপর তাড়া দিলাম, খোঁজো ওকে ডন, শিগগির খুঁজে বের করো। পায়ের দাগ ধরে আমরা ক্রমশ ঢুকে পড়লাম দ্বীপের ভেতরের অংশে। ঘাসের গন্ধ তীব্রভাবে নাকে ধাক্কা মারছে। ডনের চলার গতি হঠাৎ মন্থর হয়ে গেল। শরীর হয়ে উঠল আড়ষ্ঠ। তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করল। আমি মাথা বাড়ালাম, কিছুই চোখে পড়ল না। ওদিকে ডন তার লেজের ডগা বিপুল বেগে নাড়াতে শুরু করেছে। শরীরটা ক্রমশ মাটির সঙ্গে মিশিয়ে দিতে লাগলো। ঘন একগোছা ঘাসের দিকে এগিয়ে নিল মাথাটা। এক পা সামনে বাড়ালো ডন। ওর ডান থাবাটা উঠে গেল শূন্যে। লেজ নাড়ানো থেমে গেল একই সঙ্গে। শক্ত লোহার মতো হয়ে উঠল ওটা। দাঁড়াও ডন, প্রায় ফিসফিস করে বললাম আমি। শটগানটা স্থির করলাম ঘন ঘাসের গোছাকে লক্ষ্য করে। ট্রিগারে আঙুলের চাপ পড়ল। তোমার স্ত্রী এখন কেমন আছে? আগের চেয়ে ভালো। পরপর দুটো গুলির শব্দ শুনলাম। শিকার মিলল কিছু? ধন্যবাদ।